20শে নভেম্বর 2023। সময় তখন সকাল 6:30। আজ আমরা শ্রীনগর ছেড়ে দেব। আমাদের গন্তব্যস্থল পেহেলগাম। হোটেল থেকে আমাদের সমস্ত মাল বার করে গাড়িতে সাজাতে সাজাতেই আমাদের 7:30 বেজে যায়। তো আজকে আমরা যেতে যেতে পেহেলগাম সম্পর্কে জানবো, আর পেহেলগামে মোট কটা পয়েন্ট আছে দেখার, কটা ঘোরার জায়গা সেসব সম্পর্কেও বলবো, প্লাস ওখানে গাড়ি ভাড়া কত সেটাও বলবো। সেদিন সকালে খুব কুয়াশা পড়েছিল, ভিজিবিলিটি প্রায় ছিলই না। তো আমরা সেসব উপেক্ষা করে ধীরে ধীরে এগোতে থাকলাম পেহেলগামের দিকে। কিছু দূর যাওয়ার পরে আমাদের ড্রাইভার একটা ড্রাই ফ্রুটসের দোকানের সামনে দাঁড় করালো। এই যে, তবে সব থেকে অবাক হয়েছিলাম তার পাশেই এই যে একটা ফলের বাক্সের মধ্যে এখানে কিছু কেশর গাছ চাষ করছে, এইটুকু একটা কন্টেনারের মধ্যে কিছু ফুলও ফুটেছে। আমরা আবার যাত্রা শুরু করলাম পেহেলগামের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার বলল, আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এই জায়গাটাই হলো পুলওয়ামা। 2019-এর 14ই ফেব্রুয়ারি এখানেই সেই ঘটনাটি ঘটেছিল। কাশ্মীরি ভাষায় নাগ মানে ঝর্ণা এবং অনন্ত মানে অসংখ্য, তাই অনন্তনাগ মানে অসংখ্য ঝর্ণা। কাশ্মীরের পেহেলগাম জম্মু কাশ্মীর প্রদেশের অনন্তনাগ জেলার অন্তর্গত। এই কুয়াশার মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম তখনও অসম্ভব সুন্দর লাগছিল চারপাশের পরিবেশটা। অল্প অল্প দেখা গেলেও যেন আলাদাই একটা অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণ পরে এই কুয়াশা কেটে গেল, তখন রোদ্দুরের আলো বেশ ভালোই প্রখর হয়েছে। রাস্তার এই পাটটুকু ছিল দারুণ। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা এই চিনার গাছের শোভা এই রাস্তার সৌন্দর্যটাকে অনেকাংশেই বাড়িয়ে তুলেছিল। স্থানীয়রা এই পেহেলগাঁওকে ইসলামাবাদ নামেও ডাকে। সম্রাট ঔরঙ্গজেব 1700 সালে এর নাম রাখেন ইসলামাবাদ। পরে মহারাজা গোলাপ সিং 1850 সালের দিকে আবার এর নাম রাখেন অনন্তনাগ। শ্রীনগর থেকে জম্মু হাইওয়ে ধরে প্রথমে অনন্তনাগ হয়ে পেহেলগাম। দূরত্ব শ্রীনগর থেকে 96 কিলোমিটার। এরপরই সামনে চলে আসলো ওয়েলকাম টু পেহেলগাম। পাশে লেখা এখান থেকে পেহেলগাম 16 কিলোমিটার আর আরু ভ্যালি চন্দনওয়ারি 28 কিলোমিটার দূরে। এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরের পেহেলগাম পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। প্রাইভেট জিপে যেতে সময় লাগে কম বেশি 3.5 ঘন্টা। ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে সম্পূর্ণটাই বরফে পুরো ঢাকা পড়ে যায়, এই জন্য তখন পর্যটক আগমন কিছুটা হলেও হ্রাস পায়। কাশ্মীরের অর্থকারী ফসলের মধ্যে আপেল ও জাফরান অন্যতম। অনন্তনাগ জেলায় সবচেয়ে বেশি আপেলের বাগান। পেহেলগাম যেতে রাস্তার দুধারে এসব বাগান চোখে পড়ে। প্রচুর পরিমাণে জাফরানও চাষ হয় এই অঞ্চলে। খাবারের রং, ঘ্রাণ ও স্বাদ বাড়িয়ে তুলতে জাফরানের জুড়ি মেলা ভার। পাকস্থলীরও নানাবিধ রোগের উপশম করে। হাইওয়ে সংলগ্ন ড্রাই ফ্রুটের দোকান থেকে জাফরান, কাজু বাদাম, আখরোট, কিশমিশ ও নানা ধরনের মশলা কিনতে পারবেন এখানে। পেহেলগাম যেতে আপনার সফর সঙ্গী হবে এই লিডার নদী। পাহাড়ি আঁকাবাঁকা পথে পাথরের ওপর দিয়ে গড়িয়ে পড়া জল আপনার চোখ ও মন দুটোকেই ভরিয়ে দেবে। বরফে মোড়ানো পর্বত শৃঙ্গগুলো এবং পাইন গাছের সবুজ ভ্যালিগুলো খুবই মনোরম। পেহেলগাম প্রাকৃতিক সৌন্দর্য, জলবায়ু, ক্যাম্পিং সহ বলিউডের মুভি দৃশ্যে শুটিংয়ের জন্য বিখ্যাত। তাই তো পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হলো পেহেলগাম। আমরা খুব কাছাকাছিই চলে এসেছি। সামনেই লেখা ওয়েলকাম টু পেহেলগাম মিউনিসিপাল টোল প্লাজা। পেহেলগামের দর্শনীয় স্থানসমূহ হল লিডার নদী, পেহেলগাম ভ্যালি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনওয়ারি, পেহেলগাম ভিউ পয়েন্ট, মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারান, ধাবিয়ান, কাশ্মীর ভ্যালি ভিউ পয়েন্ট, কানিমার্গ, ওয়াটারফল, তুলিয়ান ভ্যালি, মামলেশ্বর মন্দির,
কোলাহাই হিমবাহ, এছাড়া আরও অনেক আছে। তো আমরা যেতে যেতে এই সামনে এই ঘোড়াগুলো পেহেলগামের দিকেই যাচ্ছিল। পুরো রাস্তা জুড়েই এরা যাচ্ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর দূরে ওই যে তুষার শুভ্র পাহাড় উঁকি দিচ্ছে। এই সামনের ঘোড়াটা চোখে দেখতে পায় না কিনা কে জানে, পুরো রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিল। আরেকটু হলে ওরই লাগতো। অ্যাকচুয়ালি এদের আর কি দোষ, এদের যে মালিক সেই তো এভাবে এদেরকে পালন করছে। সামনেই গেট দেখে বুঝলাম বেস ক্যাম্প নুনওয়ান, শ্রী অমরনাথ জি শ্রীন বোর্ড ওয়েলকামস ইউ। মানে অমরনাথ যাত্রার যে বেস ক্যাম্পগুলো হয় তার মধ্যে নুনওয়ান বেস ক্যাম্প হচ্ছে এটা। এরপর সামনে ঠিক এরকমই দৃশ্যটা ছিল, যেটা দেখে আমি বুঝতে পারছিলাম যে কেন এটাকে ভারতের মিনি সুইজারল্যান্ড বলে। এত সুন্দর পরিবেশ চারপাশের, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তাও তো আমরা এখনো মেন জায়গায় গিয়ে উঠতে পারিনি, তার আগেই এত সুন্দর প্রকৃতি চোখে পড়ছে। সবসময় সামনে নতুন কিছু ওয়েট করছিল। এই যেমন এই জঙ্গলটার পাইন গাছগুলোয় পাতা নেই, কিন্তু তাও দেখতে সুন্দর লাগছিল। এরই মধ্যে গাড়ির সামনে দুটো গরু চলে আসলো। ভাগ্যক্রমে আমাদের ড্রাইভার ব্রেক কষে তাদেরকে বাঁচিয়ে দিল। আমরা পেহেলগাম এবার চলেই আসলাম। আমাদের এই ট্রাভেলার বাস এই অবধিই আসবে। এরপর আমাদের ছোট গাড়ি করে আরু ভ্যালি, চন্দনওয়াড়ি, বেতাব ভ্যালি এই স্পটগুলোয় যেতে হবে। আমরা ওখানে নামলাম, নেমে চারপাশের পরিবেশটা পর্যবেক্ষণ করতে লাগলাম। খুবই সুন্দর লাগছিল, দূরে তুষার শুভ্র পাহাড় দেখা যাচ্ছিল। আর সব থেকে যেটা ইউনিক সেটা হচ্ছে ওখানকার রুটি। মাত্র 5 টাকা করে পিস ছিল, কিন্তু খুব ইউনিক লেগেছিল খেতে। এখানে আমরা খুব বেশি দেরি না করে আমাদের ড্রাইভার যাদের ঠিক করে দিয়েছিল তাদের সাথেই আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের এই একটা টাটা সুমোয় মোট 7 জন, 350 টাকা করে পার হেড লেগেছিল। তখন সকাল 10:30 বাজে। আমরা ওখান থেকে স্টার্ট করি আমাদের যাত্রা। ভিজিবিলিটি, ওয়েদার সবই একদম পারফেক্ট ছিল। আর চারপাশে এমন যখন পরিবেশ থাকে কি আর বলবো, তখন মনটা এমনি আনন্দে আত্মহারা হয়ে উঠছিল এই পরিবেশ দেখে। আমরা দুটি গাড়িতে করে পরপর যাচ্ছিলাম। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল আরু ভ্যালি। আরু ভ্যালি কাশ্মীরের পেহেলগাম থেকে 12 কিমি গেলে একটি ছোট গ্রাম। গরমকালে গেলে প্রকৃতির সবুজ রূপ দেখা গেলেও শীতে বরফের চোখ ধাঁধানো সৌন্দর্য চোখে পড়ে। শীতকালে যখন তুষারপাত হয় তখন এখানে স্কেটিং করার জন্য প্রচুর পর্যটকের সমাগম হয়ে থাকে। আরু ভ্যালি মূলত হ্রদ এবং পর্বতের সৌন্দর্যের জন্য বিখ্যাত। গ্রামটি আরু নদীর বাম তীরে অবস্থিত, যা আদতে লিডার নদীর শাখা। এখানে থেকে ঘোড়ায় চড়ে দেখে নিতে পারেন লিডার ওয়াট, পোষপাথর আর লিডার নদীর উৎস কোলাহাই হিমবাহ। পেহেলগাম ভ্রমণের সেরা সময়, বছরের যে কোনো সময় কাশ্মীর ভ্রমণে যাওয়া যায়। আবহাওয়ার দিক থেকে কাশ্মীরের মৌসুম মূলত 4টি। গ্রীষ্মকাল, যা সাধারণ জুন, জুলাই এবং আগস্ট পর্যন্ত স্থায়ী হয়। শরৎকাল, যা সাধারণত সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর পর্যন্ত স্থায়ী হয়। আছে শীতকাল, যা ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত, এবং সর্বশেষে বসন্তকাল, যা মার্চ থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত থাকে। এই 4 মৌসুমে কাশ্মীরের 4 রূপ। স্নোফল পছন্দ করলে অবশ্যই শীতকাল হবে আপনার ভ্রমণের আদর্শ সময়। আরু ভ্যালিতে ডিসেম্বরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত প্রচণ্ড তুষারপাত হয়। এখানে শীতকালে স্নো স্কিইং একটি জনপ্রিয় খেলা। যেতে যেতে দেখছিলাম এখানে বাঁ পাশে যত বাড়ি আছে সমস্ত বাড়ির ওপরেই টিন দেওয়া। বুঝতে পারছিলাম যে এখানে এইটি প্রচলিত, কারণ যখন তুষারপাত হয় টিনের ওপর বরফগুলি জমতে পারে না, 2 সাইডে পড়ে যায়। এই জন্যই এগুলো এভাবে তৈরি।
बोला हमारा लीडर पीछे है, बस आपको कुछ नहीं बोलना। अच्छा ठीक है, रखो 2 मिनट मोबाइल पर। সামনে চেক পয়েন্ট ছিল, সেই জন্য বলেছিল যে 2 মিনিট মোবাইলে ভিডিও না করতে। তো আমি সেই টুক টাইম আর করিনি ভিডিও, তারপরে আবার শুরু করে দিই ভিডিও করা। ये पूरा वाइल्ड लाइफ सेंचुरी है। अच्छा এটা যে পুরো ओए, यहाँ हम अभी जा रहे हैं ना, ये पूरा एक वाइल्ड लाइफ सेंचुरी जंगल है। अच्छा, ओपन वाइल्ड लाइफ सेंचुरी है। इसमें दुनिया का फेमस पेड़ है जिसको रॉयल बोलता है, वो लंबा लंबा कांच देखते हैं ना। हाँ 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 हाँ, यहाँ 150-200 किलोमीटर तक जंगल दूर है। बाप रे। हाँ, इसका नाम रॉयल है। रॉयल रॉयल अच्छा, रॉयल पाइन ट्री। आप हर जगह पे पेड़ देखे होंगे, शायद आप गुलमर्ग गया, हाँ, हाँ, सोनमर्ग गया, हाँ, हाँ, हर गया। जगह आप पेड़ देखेगा, मगर ये वाला पेड़ किसी जगह नहीं देखेगा जिसको रॉयल बोलता है। अच्छा ये अलग किस्म का पेड़ एक आता है, अच्छा इसका शाखे रहता है सबसे हाई, ये सोने से भी महंगा रहता है। अच्छा, अच्छा ये किस में काम आता है? हाँ, इसका फर्नीचर बनता है, और जैसे दरवाजा लगता है ना जो घर में, हाँ वही मेन बनता है। अच्छा, एक दरवाजे की कीमत क्या होता है? तकरीबन 30,000 होगा। अच्छा, अरे बाप रे। ये वाला लकड़ी खराब नहीं होता है, ना इसमें कीड़ा आता है। अच्छा एक बार फिनिश हो गया ना, हाँ हाँ फिर इसको 100 साल तक बिना पेट के रखो, ये कुछ नहीं करेगा। वाह। अच्छा, भैया हाँ हाँ इसका बीज मिले हमको। हाँ, ये नहीं लगता किसी जगह, ये नेचुरल आता है काका। ये कोई लगाता नहीं है। और जहाँ हम आपको ड्रॉप करेंगे ना, हाँ वहाँ से आगे आपको किसी भी चीज का कोई जरूरत नहीं है, अच्छा और उसके बावजूद आपकी मर्जी। हाँ, अच्छा आपको घोड़ा वाला भी आएगा, आपको दुकानदार भी आएगा, हर कोई बोलेगा ये है, आपको किसी चीज का कोई जरूरत नहीं, ठीक। उसके बावजूद आपको जो अच्छा लगे हाँ वो आप कर सकते हैं, हमको कोई एतराज नहीं। अच्छा। हम आपको दोनों गाड़ी का नंबर बताएंगे, आपको कितने टाइम में आना है। अच्छा वहाँ पे चाय का दुकान है सामने, अच्छा उधर चाय मिलेगा, उसको बोल देना चाय 10, या कितना लोग है, 15 लोग है हाँ हाँ तो उतना चाय मांग लेना, वो दे देगा। अच्छा ठीक है। अच्छा, अभी जिधर रुकने वाले हैं वहाँ पे क्या है? वहीं पे ये एक वैली है जिसको ऑडू वैली बोलते हैं। और बेताब वैली। बेता वैली अलग, वहाँ से जाते हैं दूसरी साइड। अच्छा पहले हम एक साइड आ गए, फिर यहाँ से वापस उतर के दूसरी साइड चढ़ना है। अच्छा अच्छा वो उस टाइम पे हम बेताब वैली जाएंगे। ড্রাইভার এখানকার আর যেখানে যাচ্ছি সেখানের সমস্ত ব্যাপারে আমাদের জানাচ্ছিল অনেক কিছুই, যে কিভাবে আমরা টাকা বাঁচিয়ে চলতে পারি, আরও এই জায়গা কি জন্য বিখ্যাত, এখানে স্পেশাল কি আছে এসব। সামনের এই ব্রিজ, তারপর এই পরিবেশ ছিল অসাধারণ। আমি সামনে বসে সেটা পুরোটাই ভালোভাবে উপভোগ করছিলাম। जो भी पिक्चर है ना, हाँ जो भी इंडियन जैसे पिक्चर बनता है जिसको पाकिस्तान बताता है, हाँ हाँ वो सब मूवी इधर ही बनता है। अच्छा अच्छा। और जो बजरंगी भाईजान का शूटिंग बजरंगी भाईजान का शूटिंग भी इधर ही बना है, जिधर अभी आपने मूवी लिया ना शॉट। अच्छा, अच्छा, थोड़ा कैमरा रखो बराबर, देखेगा वो बहुत पुराना आपको ये picture रोड आएगा याद, आपको ये जगह सब याद आएगा। अच्छा आप अपने मोबाइल में वीडियो देखेगा ना, अच्छा आपको सब याद आएगा। अच्छा अच्छा कर्मा, फरिश्ते, जलजला, राम तेरी गंगा हाँ, हाँ, मैली, हाँ, हाँ, वो हाँ। सब शूटिंग इधर ही बना है। अच्छा उसके बाद धर्मवीर, हाँ, हाँ, अभी जो नया पिक्चर आया ना, हाँ आजकल तो ये लोग क्या करता है ना, जब हाँ। तो ये लोग करता है यहाँ पे जैसे बजरंगी भाईजान, हाँ 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 आपने हैदर देखी होगी, हाँ 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 वो सब इधर ही बना। वाओ बहुत अच्छा। ড্রাইভার আমাদের যা যা বলছিল সেগুলো শুনতে শুনতে যেতে দারুণ লাগছিল। বর্ষারও যে একটা আলাদা সৌন্দর্য আছে সেটা আরও দ্বিগুণ হয়ে যায় কাশ্মীরে, তাই এটার সৌন্দর্য ভিন্ন। এ সময় অফ সিজন হওয়ায় সব কিছুর দাম অনেক কম থাকে। আরু ভ্যালি সবুজে ঢেকে যায়, চারিদিকে সবুজের সমারোহ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। এরই মধ্যে কথা বলতে বলতে আমরা চলে আসলাম আরু ভ্যালি। পার্কিংয়ে গাড়ি রাখার পরে আমরা নেমে পড়লাম, আর আমাদের টাইম দিল 1 ঘন্টা। নামার পরে এটিই ছিল প্রথম দৃশ্য আরু ভ্যালিতে। চারপাশটা খুবই সুন্দর ছিল, দূরে বরফের পাহাড়, এপাশে ঝাউবন, খুব সুন্দর। কেউ যদি ঘোড়ায় করে যেতে চায়, কোথাকার রেট কত এখানে তার লিস্ট টাঙানো ছিল।
ওখানে প্রায় তখন ভালোই পর্যটকের আনাগোনা ছিল। আমরা ওখানে যখন পৌঁছাই তখন ঠিক 11টা বাজে। এই ঘোড়াগুলির পিঠে বসিয়েই ঘোরানো হয় ওখানে। এটা হচ্ছে আরু ভ্যালি। দোকান, এখানে অনেক শুটিং হয়েছে আগে আরু ভ্যালিতে। ঝর্ণা, হেঁটেই সব জায়গায় যাওয়া যায়, কোনো ঘোড়া চক্করে পড়ো না, তাহলে অনেক টাকা চলে যাবে। যদি তোমাদের ইচ্ছা করে তো মানে যেতে পারো। ড্রাইভার আমাদের বলে দিয়েছিল, তাই আমি সকলকে বলছিলাম যে ঘোড়া ফোড়ার চক্করে না পড়তে, তাহলে অনেক টাকা বেরিয়ে যাবে। তো এখানে অনেক ড্রাই ফ্রুটসের দোকান ছিল, চাবির রিংয়ের দোকান ছিল, খেলনার দোকান ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। একটু হেঁটে আসতে হয়, তারপর এই যে সামনে আই লাভ আরু ভ্যালি। আরু ভ্যালি, পেহেলগাম। তো এখানে অনেক মুভি শুটিং হয়েছে। বজরঙ্গি ভাইজানেরও অনেক দিনের এখানে শুটিং ছিল, সেগুলো এখানকার লোকেরাই আর কি বলছে। এই আশপাশেই হয়েছে। আর এই জায়গাটার নাম আরু ভ্যালি। দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে ঠান্ডা প্রচন্ড। দূরও যেরকম সেরকম ঠান্ডাও। আরু ভ্যালির ওপরেই এই একটি মাত্র হোটেল আছে, হোটেল অ্যালপাইন। একবার ভাবুন, সকালবেলা ঘুম থেকে উঠে এই হোটেলের জানলাটা খুললে কেমন দৃশ্য চোখের সামনে পড়বে। জায়গাটা ভিডিওগ্রাফির জন্য পারফেক্ট ছিল, তো আমিও একটা হেঁটে শ্যুট করে নিলাম। পরে ব্যাকগ্রাউন্ডে একটা কোনো মিউজিক লাগিয়ে ভালো একটা ভিডিও আসবে এটা ভেবেই। কিছুক্ষণ থাকার পরে ওখান থেকে আমরা এবার রওনা দিই। এই আরু নদীটা এখান থেকে বয়ে গেছে, আর এখানে অনেকেই দেখছিলাম পোজ দিয়ে ফটো তুলছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। ঘড়ির কাঁটায় তখন 12টা 10। আমরা আরু ভ্যালি ছেড়ে এবার চন্দনওয়াড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এতক্ষণ আমাদের সাথে যে নদীটা ছিল সেটি হচ্ছে লিডার নদী। পেহেলগাম উপত্যকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া লিডার নদী হল কোলাহই হিমবাহ থেকে উৎপন্ন একটি 73 কিলোমিটার দীর্ঘ হিমবাহী নদী। এটি নৈসর্গিক সৌন্দর্যের সাথে একটি সুন্দর দৃশ্য এবং এটি সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষণ এবং নদীর লোভনীয় দৃশ্য উপভোগ করার জন্য একটি মনোমুগ্ধকর পিকনিক স্পট। আরু ভ্যালি থেকে চন্দনওয়াড়ি যাওয়ার রাস্তাটা ঠিক এরকম। যাওয়ার পথে এরকম নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়। এত সুন্দর মেঘাচ্ছন্ন পাহাড়, তার সাথে পাইন বন একটা অপরূপ স্নিগ্ধতা তৈরি করে। যে কোনো মানুষই এখানে প্রচণ্ড উপভোগ করবে যাদের পাহাড় ভালো লাগে। চন্দনওয়াড়ি জনপ্রিয় হিন্দু আধ্যাত্মিক স্থান অমরনাথ গুহার সূচনা পয়েন্ট হিসাবে বিখ্যাত। এটি একটি অত্যাশ্চর্য অফবিট গন্তব্যস্থল, যা উপত্যকা থেকে 16 কিমি দূরে প্রায় 2895 মিটার উচ্চতায় অবস্থিত। স্থানটি লোভনীয় সৌন্দর্যে আশীর্বাদিত এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত বিখ্যাত শেষনাগ হ্রদ এই সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নভেম্বর-ডিসেম্বর মাসে চন্দনওয়াড়ি তুষারে ঢেকে যায় এবং তুষার প্রেমীদের জন্য তুষার স্লেডিং এবং তুষার লড়াই উপভোগ করার জন্য এটি একটি দর্শনীয় স্থান। রাস্তাটা অনেকটাই,
তবুও এত সুন্দর দৃশ্য রাস্তার চারপাশে, কখনো বোর হচ্ছিলাম না দেখতে দেখতে। আমাদের প্রায় 50 মিনিট লেগেছিল চন্দনওয়াড়ি আসতে আরু ভ্যালি থেকে। যখন দুপুর 1টা বাজে তখন আমরা এসে পৌঁছই চন্দনওয়াড়ি। যতটা সম্ভব আমি এই রাস্তার চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি তুলে ধরার চেষ্টা করেছি। অনেক ভিডিওই বাদ দিয়েছি, আবার কিছু কিছু ভিডিও রেখেছি। আসলে আমার কাছে ডেস্টিনেশনের থেকে এই ডেস্টিনেশনে যাওয়ার যে রাস্তা আর এর চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এটিই বেশি উপভোগযোগ্য বলে আমার মনে হয়। এই গাছগুলিকে বলা হয় ইয়েলো ট্রি। কাশ্মীরে এগুলো দিয়েই ব্যাট তৈরি করা হয়, ক্রিকেট ব্যাট। এর আগের বার যখন ছোটবেলায় আমি এসেছিলাম কাশ্মীরে, 2খানা ব্যাট কিনে নিয়ে গেছিলাম এখান থেকে। যাওয়ার পথে রাস্তার পাশে কিছু স্পট এতটাই সুন্দর ছিল যে দেখা গেল কেউ কেউ ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা এতটাই সুন্দর কোনো কোনো জায়গায়। কিন্তু আমরা তখন কোনো জায়গায় থামিনি। আর এই জায়গাগুলোয় মোবাইল সিগন্যালও ঠিকঠাক কাজ করে না। আর এখান থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। এই যে পাশে ক্যাম্প করা, এখান থেকে। এখন আছে চন্দনওয়াড়ি। চন্দনওয়াড়ি 0 কিলোমিটার। তো পিছনে বরফের পাহাড়, পাশে বরফ মানে বরফ গলার জলে নদী বইছে। আর এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয় পায়ে হেঁটে। এত অব্দি গাড়িতে আসা যায়। তো প্রচন্ড ঠান্ডা, নাক মুখ জ্বালা দিচ্ছে, ঠোঁট নাক সব। রোদ্দুরও আছে, সেরকমই ঠান্ডা। আর কি বলবো, মানে সেরকমই হাওয়া কি নেই, সব আছে। আর নাক ঠোঁট সব জ্বালা দিচ্ছে। জায়গাটার চারপাশ ভালো করে দেখছিলাম। আর এই যে এই সামনে এখান থেকেই বয়ে গেছে শেষনাগ হ্রদ, যা এর সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তুলেছে। ভিউটা সব থেকে সুন্দর। টেম্পারেচার সম্ভবত মাইনাসে আছে, সম্ভবত কি মাইনাসেই আছে, তা নাহলে এই বরফগুলো এখানে থাকতো না। এখানে বরফ পড়ে আছে পাহাড়ের গায়ে, আর এই বরফগুলোই গলছে আর সেই গলা জলে এই এখানে অনেক টুরিস্ট আজ এসছে, প্রতিদিনই আসে। চন্দনওয়াড়ি এই জায়গাটার নাম। এখন চন্দনওয়াড়ি এই ঝর্ণাটাই এখানকার ফেমাস, এই জন্যই সবাই আসে এখানে ঝর্ণাটা দেখতে। তো আমরাও এসে পৌঁছেছি কিছুক্ষণ হলো। অনেকটা হেঁটে, বেশি না তাও কিছুটা হেঁটে এখানে পৌঁছাতে হয় গাড়ি থেকে নামার পর। অনেক পর্যটক এসছে আজকে, আর সেই রকম ঠান্ডা হাওয়া প্লাস রোদ, মানে কি নেই সব আছে এখানে।
আমি একটু একটু করে এগোচ্ছিলাম আর ঝর্ণাটার ভিডিও বারবার নিচ্ছিলাম। এখানে ম্যাগির দোকান আছে, আর এই যে অ্যাপেল জুস বিক্রি হচ্ছে এখানে, তবে দাম প্রচন্ড। তখন 1:50 বাজে। আমরা চন্দনওয়াড়ি ভালো করে দেখলাম, চারপাশ ফটো তুললাম, ভিডিও তুলে এবার আবার ফিরে যাচ্ছি ওখান থেকে। সামনে এরকম পাহাড় যা এতক্ষণ ধরে দেখে এসেছি, সেটি আবার দেখতে দেখতে আমরা ফিরে যাচ্ছিলাম। তখন প্রচণ্ড খিদে পেয়েছে প্রত্যেকেরই আমাদের, পেটে কিছু নেই, শরীর আর চলছিল না, কিন্তু নেক্সট ডেস্টিনেশন ছিল বেতাব ভ্যালি বা বেতাব উপত্যকা। ওখান থেকে অনেকটাই, প্রায় 2:30-টের সময় আমরা বেতাব ভ্যালিতে গিয়ে উপস্থিত হয়েছিলাম, কিন্তু তখন আর কেউ নামেনি। আমার ইচ্ছা ছিল দেখার, কিন্তু আর কেউ রাজি ছিল না সেই সময়, সেই জন্য আর বেতাব ভ্যালিতে যাওয়া হয়নি। উপর থেকে ভিডিও করে নিয়ে আসি। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাম থেকে 15 কিমি দূরে অবস্থিত বেতাব উপত্যকা। তুষার ঢাকা পাহাড়ে ঘেরা এবং চিনার, পাইন, দেবদার, উইলো এবং পপলারের লম্বা গাছ দিয়ে ঘেরা শ্বাসরুদ্ধকর দৃশ্যের একটি লোভনীয় সংমিশ্রণ। পূর্বে এটির নাম খুবই হাস্যকর ছিল। পূর্বে হাগান ভ্যালি বা হাগুন নামে পরিচিত ছিল। আমাদের বাঙালিদের এই ভাষাটা সত্যিই শুনে খুব হাসি পাবে জানি, কিন্তু এটিই ছিল। এই উপত্যকার ব্লকবাস্টার বলিউড মুভি বেতাবের শুটিংয়ের পরে বেতাব উপত্যকা হিসাবে নামকরণ করা হয়েছিল। এই যে নিচে বেতাব ভ্যালি, বেতাব উপত্যকা। উপর থেকে এতটাই সুন্দর লাগছিল দেখতে। আমার তো খুবই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু প্রত্যেকের যা শরীরের হাল ছিল তখন, আর কেউই পেরে ওঠেনি। তবুও আমি অনেককেই রিকোয়েস্ট করেছি। কিছু অবধি যাবে, আমাদের জাস্ট ঘুরতে হবে। যাবে? বেতাব ভ্যালি যেতে গেলে এই পাশ থেকে একটা রাস্তা চলে গেছে নিচ অবধি। সামনে পার্কিং লট আছে, সেই অবধি গাড়িতেই যাওয়া যায়। তারপর ওখান থেকে টিকিট কেটে ঢুকতে হয় ভেতরে। কেউ যাবে না, সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আসি। গাড়ি থেকে যখন নামি তখন 3টে বাজে। ওখানকার এক হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করি। এই কাশ্মীরের এই ফার্স্ট মাটন খাওয়া আমাদের পেহেলগাঁওয়ে। একটা নিয়েছিলাম নর্মাল মাটন, আর একটা এই যে, এটা ওদের ওখানকার একটা কাশ্মীরি পদ মাটনেরই। তো যাই হোক, দুটোই খেতে খুব ভালো লেগেছিল। আর এই যে এখান থেকে এই যে ঘোড়ায় করে যাচ্ছে সবাই, এখান থেকেই সম্ভবত সেই মিনি সুইজারল্যান্ড যেটিকে বলা হয় সেই স্পটটিতে যাওয়া যায়। এখানে কেন্দ্রীয় বিদ্যালয় পেহেলগাম। খাওয়া দাওয়ার পরে আর কিছুক্ষণ আমরা ঘুরে বেড়াই আশপাশটা। 4:14 বাজে। তখন আমরা পেহেলগাম ছেড়ে জম্মুর উদ্দেশ্যে রওনা দিই। পেহেলগামের একজনের সঙ্গে দেখা হয়। এই যে শীত প্রধান অঞ্চলের কুকুরগুলো একটু অন্যরকম দেখতে হয়, যেন মনে হয় বিদেশি কুকুর। এদের লোম ফোমের গড়ন একটু আলাদা, বেশিই থাকে আমাদের এপাশকার থেকে, আর দেখতে খুবই কিউট লাগে। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমাদের ডেস্টিনেশন জম্মু। পরের দিনই ছিল আমাদের ট্রেন। আমাদের পেহেলগামে একদিন স্টে করার কথা ছিল, তা আমরা ভাবলাম যে যদি রাস্তায় জ্যাম ট্যাম থাকে আমরা ট্রেন মিস করতে পারি। তো সেই জন্যই আর রিস্ক না নিয়ে আমরা সেদিনই বেরিয়ে পড়ি জম্মুর উদ্দেশ্যে, যে আস্তে আস্তে যাব, কিন্তু পরের দিনের আগে ঠিক পৌঁছে যাব। যেতে গিয়ে
এই পেহেলগামের বিখ্যাত আপেল বাগানের সামনে আমরা দাঁড়াই। এখানে অনেক আপেল বাগান আছে, এটিও তার মধ্যে একটা, রাস্তার ধারেই ছিল। আপেল বাগানের সামনেই জুস বিক্রি হচ্ছিল, যদিও সেই আপেলগুলো এই বাগানের না। ওরা কি করে, আপেল বাগানে আপেল থাকে এগুলো এভাবেই রেখে দেয়, আর আলাদা আপেল যেগুলো নর্মাল পাওয়া যায় সেগুলো দিয়েই জুস বানিয়ে দেয়। আপেল গাছ উপরে लोकेशन मिलेगा এখানে अखरोट गिरी मिलेगा আপেলগুলি দারুণ লাগছিল গাছে, লাল লাল আপেল হয়ে রয়েছে। আর এই আপেলগুলো ওরা পাড়তে দেয় না, কেনার জন্য আলাদা আপেল রয়েছে, সেগুলি থেকেই কিনতে হবে। গাছের থেকে একটি আপেলও পাড়া যাবে না, এটি ওদের নিয়ম। এই যে এখানে পেটি পেটি আপেল রয়েছে, এখান থেকে যে যত খুশি কিনতে পারে। আমি ওখান থেকে এই একটা জুস কিনলাম। অ্যাপেল জুস, এই সামনে আপেল বাগান, এখানে এই যে অ্যাপেল জুস তৈরি হচ্ছে, আর এই যে অ্যাপেল জুস, তবে 50 টাকা এক পিস। তারপর আমরা আবার জম্মুর উদ্দেশ্যে রওনা দিই। এটা একটা ট্যানেল, এরকম অনেক ট্যানেলই আমাদের পার করতে হয়েছে, ঠিক যেমন আমরা শ্রীনগর আসার সময় করেছিলাম। খুবই লম্বা ট্যানেল এটা। পথে অবশ্য আমাদের অল্প বিস্তর জ্যামের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু খুব বড় জ্যামে পড়তে হয়নি। আমরা এই জন্যই অনেক আগে বেরিয়ে পড়েছিলাম। কিছু দূর এসে তখন 5:05 বাজে। আমরা একটু সন্ধ্যায় টিফিন করি, আর এই টিফিন করেছিলাম তার পাশেই ছিল এই মিষ্টির দোকান, কাশ্মীরি মিষ্টির দোকান। মিষ্টিগুলোর দাম ছিল খুবই রিজনেবল। প্রথমে ভেবেছিলাম অনেক দামি হবে, কিন্তু আমাদের এপাশকার মতোই রেট, তবে ওখানে পিস হিসাবে নয়, কিলো হিসাবে বিক্রি হয়, আর খেতে খুবই সুস্বাদু। আমরা ওখান থেকে বেশ কয়েক রকম মিষ্টি কিনে টেস্ট করেছিলাম, তো কোনো মিষ্টি খারাপ লাগেনি খেতে, যথেষ্ট সুন্দর, ভালো ছিল। তো পরের দিন আমাদের ট্রেন পেতে কোনো অসুবিধা হয়নি, আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম। আমরা জম্মু স্টেশন এভাবে ছেড়ে দিলাম। আচ্ছা, পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, বাই।